পুঁজিবাজার চাঙ্গা করতে মার্জিন ঋণের শর্তে বড় পরিবর্তন আনছে বিএসইসি। নিশ্চিত হবে বিনিয়োগকারীদের সুরক্ষা, মত বিশেষজ্ঞদের। নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় ডিবিএ। রেমিটেন্সের পালে হাওয়া। অগাস্টের 30 দিনে এসেছে $223 কোটি প্রবাসী আয়। বছর ব্যবধানে বেড়েছে 1.9%। প্রবাসীদের সুবিধা বাড়ানোর তাগিদ। 3 মাস বন্ধ থাকার পর সবার জন্য উন্মুক্ত হলো সুন্দরবন। সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছেন জেলে বনজীবীরা। পরিবেশ রক্ষা, নিরাপত্তা জোরদারে নানা পরিকল্পনা। পায়রার ভাঙনের হুমকিতে পটুয়াখালীর চাঁদখালী গ্রাম। 1 বছরে বিলীন হয়ে গেছে ফসলি জমি, ঘর বাড়ি, বিভিন্ন স্থাপনা। সাহায্য নয়, টেকসই বেড়ি বাঁধের দাবি এলাকাবাসীর। এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে সরকারের সর্বোচ্চ নীতিগত অগ্রাধিকার ঘোষণা করল দক্ষিণ কোরিয়া। প্রয়োগ হবে সব খাতেই। এআই বাণিজ্যে বড় বাধা মার্কিন শুল্ক নীতি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। পুঁজিবাজার চাঙ্গা করতে এবার মার্জিন ঋণের শর্তে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ক্ষুদ্র বিনিয়োগকারীরা পাবেন না বিশেষ এই বিনিয়োগ সুবিধা। এতে বিনিয়োগকারীদের সুরক্ষা অনেকটা নিশ্চিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে ডিবিএ বলছে, সংশোধন ছাড়া বিএসইসির প্রস্তাব কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়বে খুঁড়িয়ে চলা দেশের শেয়ার বাজারে। দেখুন আমার করা একটি রিপোর্ট। মার্জিন ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এই ঋণ শোধে যারা ফোর্স সেলের মুখে পড়েছেন তাদের অভিজ্ঞতা একই রকম তিক্ত। 5 লাখ টাকার নিচে যারা, ওরা তো টিকে থাকবে না। তো এটা তো সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুব একটা ভালো কিছু আশা করা যায়। জ্ঞান থাকে শেয়ার মার্কেট সম্বন্ধে, তাইলে লোন নিয়ে কাজ করতে পারবে, ব্যবসা করতে পারবে। ফোর্স সেলে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে গেছে। লোন বুঝে সুঝে এবং একজন বিনিয়োগকারী যে বিনিয়োগ করবে তারও বুঝে সুঝে নেওয়া উচিত। এবারে মার্জিন ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রস্তাবনায় বলা হয়েছে, এই ঋণ পেতে বিনিয়োগকারীর নিজস্ব বিনিয়োগ ন্যূনতম 5 লাখ টাকা হতে হবে। 10 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ অর্ধেক পরিমাণ ঋণ মিলবে। 10 লাখের বেশি হলে সমপরিমাণ ঋণ নিতে পারবেন বিনিয়োগকারীরা। তবে সব ক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে 1 বছর। এ ক্যাটাগরির বাইরের কোম্পানির শেয়ার কেনা যাবে না এই ঋণের টাকায়। আর কোনো শেয়ার বি বা জেড ক্যাটাগরিতে চলে গেলে বিনিয়োগকারীকে 5 দিনের মধ্যে শেয়ার সেল করতে হবে। সব শেয়ার মূল্য মোট ঋণের 150% নামলে বিনিয়োগকারীকে নোটিশ না করেই করতে হবে ফোর্স সেল। লিকুইডিটি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে তৈরি হবে না, যেটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। সেকেন্ডলি হচ্ছে, যিনি ঋণ নেবেন উনি তখন জেনে বুঝে ঋণ নেবেন, আর যিনি ঋণ দিবেন ওনার কিন্তু যে কাউকে ইচ্ছা করে ঋণ দিয়ে দেওয়ার মতো অবস্থানে থাকবেন না, কারণ এখন যাকে তাকে যে কোনোভাবে লোন দিয়ে দেওয়া হচ্ছিল। তবে ঢাকার পুঁজিবাজারের ব্রোকারদের শীর্ষ সংগঠন ডিবিএ প্রেসিডেন্ট বলছেন, খসড়া নীতি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়। জানানো হচ্ছে সংশোধনের পক্ষে তাদের যুক্তি। এক্সিকিউশন লেভেলে ধরেন প্র্যাকটিক্যালিটির ব্যাপার আছে, কি কি চ্যালেঞ্জ হতে পারে সেগুলি দেখছি। কারণ এক্সিকিউশন লেভেলে চ্যালেঞ্জ হওয়া মানেই হচ্ছে বিনিয়োগকারীরা সাফার করবে। তো সেগুলি আমরা এখনই চেষ্টা করব এসএসসির সাথে বসে রিমুভ করে দেওয়ার জন্য। মার্জিন ঋণ, মিউচুয়াল ফান্ড, আইপিও সংস্কার কার্যক্রম দ্রুত হলে দেশের পুঁজিবাজার চাঙ্গা হবে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর খবর। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে, শেরেবাংলা নগরের সমাধিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আজকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন এবং দোয়া পাঠ করলেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন বিএনপি মহাসচিব সহ বিএনপির কেন্দ্রীয়। এখানে আসলে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্রচুর আসলে হাজার হাজার নেতাকর্মী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য।
আপনারা জানেন যে 1978 সালের 1 সেপ্টেম্বর আজকের এই দিনে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদের দর্শনের অনুপ্রাণিত হয়ে আসলে এই দলটির প্রতিষ্ঠা হয়েছিল বিএনপি, এবং 47 বছরে তারা চরম নানা ধরনের চড়াই উচ্চাই পার করেছেন এবং তার পরবর্তীতে তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের দলকে কার্যক্রম পরিচালনা করেছে। এবং ঢাকার জিয়াউদ্দিন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। দর্শক, আমরা কিছুক্ষণ আগে পুঁজিবাজারের যে ঋণের বিষয়ক একটি প্রতিবেদন দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন। জনাব মিনহাজ মান্নান ইমন, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে প্রতিবেদনটি দেখছিলাম। আজকে পুঁজিবাজারে এখন কি অবস্থা সেটা দিয়ে আমরা একটু শুরু করছি। এখন পর্যন্ত কিন্তু 386 কোটি টাকার লেনদেন হয়েছে এবং 3টি সূচকে আমরা এখনও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। আর গত দিন যদি বলি, এই সপ্তাহের গত দিনে কিন্তু দেখা গিয়েছে যে 1300 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তার আগের সপ্তাহের কথা যদি আমরা বলি, তাহলে 2 দিন 1200 কোটির ওপরে লেনদেন হয়েছে, 2 দিন 1100 কোটির ওপরে লেনদেন হয়েছে এবং একদিন 1000 কোটির কাছাকাছি গিয়েছে। এবং এখন দেখতে পাচ্ছি প্রধান সূচক ডিএসই এক্স দেখতে পাচ্ছি যে 5609 পয়েন্টের বেশিতে অবস্থান করছে। তো সব মিলিয়ে আসলে পুঁজিবাজারের যে চাঙ্গা ভাব, এ ব্যাপারে আপনার কি বিশ্লেষণ আছে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সঠিক উপস্থাপনা করেছেন যে বাজারে আমরা দেখতে পেয়েছি গত 2-3 মাসে বেশ বাজারে বিনিয়োগকারীর নতুন করে ফিরে আসছে, বাজারে পুঁজি আসছে, বাজারে আস্থা বাড়ছে, সূচক বাড়ছে, বাজারের গভীরতা বাড়ছে, বাজারে তারল্য বাড়ছে, বাজারে ট্রানজাকশন বাড়ছে, সবগুলো পজিটিভ এবং ইতিবাচক ঘটনা কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি। আসলে বিষয়টা হঠাৎ করে হচ্ছে এমনটি নয়। আপনারা খেয়াল করবেন যে গত প্রায় মাস 3 যাবতীয় স্পেশালি ঢাকা স্টক এক্সচেঞ্জ উদ্যোগে, ব্রোকার সেশন উদ্যোগে এবং সর্বোপরি সিভিল এক্সচেঞ্জ কমিশনের নেতৃবৃন্দের উদ্যোগে বাজার সম্পর্কিত বিষয়গুলো আলাপ আলোচনা চলছিল এবং বাজারে কি করে বিনিয়োগকারীর আস্থা ফিরিয়ে আনা যায় তার সমন্বিত একটি উদ্যোগ কিন্তু আমরা নিয়েছি। সরকার একজন উপদেষ্টা আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আমরা বারংবার অনেকগুলি সমন্বয়ে মিটিং করেছি, টাস্ক ফোর্সের সাথে আমরা বসেছি, স্টেক হোল্ডারদের সাথে অনেকগুলো মিটিংয়ে বাজারে বিনিয়োগকারীর যে সমস্যাগুলো সেগুলো আইডেন্টিফাই করা হয়েছে এবং সে আলোকে অনেকগুলি সিদ্ধান্ত কিন্তু কমিশনের নেতৃত্বে বাস্তবায়ন করা হয়েছে। তারই ফলশ্রুতি স্বরূপ আপনি আজকে বিনিয়োগকারী আস্থা বাজারে দেখতে পাচ্ছেন। এটা হঠাৎ করে হওয়া কোনো ঘটনা নয়। আমি মনে করি একটু বিলম্ব হলো কাঙ্ক্ষিত একটি ফলাফলই বাজার আমরা দেখতে পাচ্ছি। জি, আপনি যেমনটা বলছিলেন যে পুঁজিবাজার চাঙ্গা করতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তেমনিভাবে বিএসইসির একটি উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা মার্জিন রুলসের নীতিমালা 2025 একটি নীতিমালা, প্রায় 20 বছর পরে এই রুলসটি জারি হচ্ছে। সেখানে কিছু কিছু পয়েন্ট আছে, সেই ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিতভাবে আমাদের বলেন। দেখুন, পুঁজিবাজারের গত সময়ের বিপর্যয়ের একটি অন্যতম কারণ ছিল কিন্তু মার্জিন ঋণ ব্যবস্থাপনা সঠিকভাবে না করতে পারে। এখন আমাদের এখানে যারা বিনিয়োগকারী আসেন তারা সকলে কিন্তু বাজার সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকেবল বা ইনভলভ বা এডুকেটেড হয়ে আসেন না। একে হচ্ছে নিজের পুঁজি সামাল দিতে পারেন না, তার উপরে তারা কম বুঝে আবার মার্জিন ঋণের ফাঁদে পড়েন। অর্থাৎ আপনি যখন আপনার নিজের 1 লক্ষ টাকার পুঁজি হ্যান্ডেল করতে পারছেন না, তখন আপনি যদি আবার মার্জিন ঋণ সেখানে আরো 1 লক্ষ টাকা নেন, এটা ম্যানেজমেন্ট কিন্তু একটা সিম্পল কাজ না। এটা জানে একটা মার্জিন ঋণকে ম্যানেজ করবার জন্য আপনার ইউ হ্যাভ টু বি এনাফ এডুকেটেড, আপনার বাজার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, আপনি কখন বিক্রি করবেন, আবার এর কস্ট অফ ফান্ড কত, আবার মার্জিন ঋণের কস্টিং কত, এই সবগুলো যদি আপনি ইভালুয়েট করার ক্ষমতা না থাকে আপনি মার্জিন ঋণ হ্যান্ডেল করতে পারবেন। জি জি, আপনার সাথে আমরা আবারও আলোচনায় ফিরবো। আমরা এই মুহূর্তে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কিত একটি মির্জা ফখরুল সেখানে কথা বলছেন, সেই বিষয়কে আমরা কথাবার্তা শুনে আসি। আপনার সঙ্গে আবারও যুক্ত হব। বাংলাদেশে আবার জিয়া রহমান দলটির মাধ্যমে সারা বাংলাদেশে একটা রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে চান। সেই সংগঠনের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশ একটি স্থিতিশীল রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির মূল যে আদর্শ, মূল যে লক্ষ্য, সেই আদর্শশীল দর্শনটি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, যা বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছে। শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান তার এই অল্প সময়ের মধ্যেই তিনি রাজনীতিতে যেমন গুরুগত পরিবর্তন এনেছিলেন, তিনি মিডিয়াতে অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, তিনি মানুষের মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করেছিলেন, তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।
এবং একই সঙ্গে অর্থনীতিতে তিনি মুক্ত বাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছিল। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপির মাধ্যমে তিনি দেশে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি অর্থাৎ আপনার পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের সূচনা করেছিলেন, বিদেশে শ্রম রপ্তানির কাজগুলো শুরু করেছিলেন এবং দেশে একটা আমূল পরিবর্তন নিয়েছেন। পরবর্তীকালে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির প্রধান, তিনি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান, সেই বিধানও এই বিএনপি ইন্ট্রোডিউস করেছিল। সর্বোপরি বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। আজকে বিএনপি গত 15 বছর যে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, তার মধ্যে আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, তিনি দীর্ঘ 8 বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে। বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, 1700 নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল, সংস্কার যে আপনার কমিশনগুলো, সেই সংস্কারগুলো বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন বা আনার ব্যবস্থা করেছে। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনের শেষে আলোচনা করছিলেন। আমরা সেখানে যুক্ত ছিলাম। সেখানে আমরা আলোচনা করছিলাম মার্জিন ঋণ নিয়ে শেয়ার বাজারে, আর সেজন্য আমরা আবারও আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি। জনাব মিনহাজ মান্নান ইমন, আমরা যে প্রশ্নে ছিলাম, আবারও আমরা আলোচনায় ফিরছি। প্রশ্নে ছিলাম যে এই যে নতুন যে নীতিমালা, সেখানে কিছু পয়েন্ট ধরা হয়েছে। যদি আমি মোটা দাগে বলতে চাই, তাহলে 5 লাখ টাকার নিচে যে বিনিয়োগকারীরা রয়েছেন তারা আসলে ঋণ পাবেন না। 5 লাখ টাকা হলে 50% ঋণ পাবেন 2.5 লাখ, এবং 10 লাখ টাকার উপরে হলে 100% ঋণ পাবেন, মানে 10 লাখ টাকায় ঋণ পাবেন। 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিনিয়োগকারীদের। তারপরে আরও বিষয়াদি আছে যে এই ক্যাটাগরির কোম্পানিতে যারা বিনিয়োগ করবেন তাদের ঋণ দেওয়া যাবে। এই যে নানাবিধ বিষয়াদি, তো এই বিষয়াদির ফলে কি মনে হয় যে পূর্বে যারা ফোর্স সেলের মুখে পড়েছে বা বিনিয়োগকারীদের জন্য কিছুটা হলেও স্বস্তি থাকলো, এবং লং টার্মে যদি বাজার চাঙ্গা রাখা যায়, তাহলে এটা আসলে কতটুকু কার্যকরী হবে বলে আপনার মনে হয়? দেখুন, আমি কমিশনকে ধন্যবাদ দিতে চাই যে আসলে বাজারে দীর্ঘদিনের একটি সমস্যাকে আইডেন্টিফাই করবার জন্য। অর্থাৎ মার্জিন ঋণের ফাঁদে কিন্তু শেয়ার বাজার বহু আগে পড়েছে। এ থেকে উত্তরণের পথ কিন্তু একটাই, নতুন করে আবার নতুন করে রিফর্ম করে চিন্তা ভাবনা করা, এবং তার আলোকে কিন্তু কমিশন সিদ্ধান্তগুলো নিয়েছে। আপনি যে সমস্ত প্রস্তাবনাগুলোর কথা বলেছেন, সবগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে একমত। এই জন্য আচ্ছা, ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের জন্য কিন্তু আসলে মার্জিন ঋণ নয়। মার্জিন ঋণ কিন্তু তার ম্যানেজমেন্টের বিষয়, এটা একটা কস্ট অফ ফান্ড আছে, এটা একটা এক্সপেন্সিভ একটা বিষয়। এটা সঠিক সময় কেনা এবং বিক্রয় করা কিন্তু অসব কঠিন দূরেও কাজ, এটা ক্ষুদ্র বিনিয়োগকারী পারে না। ফলে এই ফাঁদের জন্য বিনিয়োগকারী আবার যেন না পড়ে, ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য ঋণের ফাঁদে না যায়, ঋণের লোভে না পড়ে, তার থেকে উত্তরণ করবার জন্য কমিশনের কিন্তু নতুন পদক্ষেপ। আসলে বাজারের সাথে যে বিষয়গুলো দ্বিমত স্টেক হোল্ডাররা করছেন, সেটা হচ্ছে
আগে যে মার্জিন ফাইন্যান্সটা দেওয়া ছিল সেটাকে একটু প্রপারলি ম্যানেজ করতে হবে, কারণ অলরেডি যারা মার্জিন ঋণ দিয়ে রেখেছেন, যারা ইকুইটি ম্যানেজের বিপদের মধ্যে যে মার্চেন্ট ব্যাংকগুলো আছে, তাদেরকেও তো কথা চিন্তা করতে হবে, তাদেরকে উদ্ধার করতে হবে। প্লাস মার্চেন্ট ব্যাংকগুলো কিন্তু এই মার্জিন ঋণের ফাঁদে বা এই ইকুইটি ম্যানেজের বিপদে পড়েছে কিন্তু নিয়ন্ত্রণ সংস্থার কিছু মানে খারাপ সিদ্ধান্তের কারণে। আপনারা খেয়াল করবেন 2010 সালের পরে মার্চেন্ট ব্যাংকগুলো যখন ফোর্স সেল করতে হয়েছিল, তখন নিয়ন্ত্রণ সংস্থা বা সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে চাপ দিয়ে তাদেরকে শেয়ার বিক্রি করতে দেওয়া হয়নি। ওই বিষয়গুলিকে আসলে তারা অ্যাড্রেস করবার চেষ্টা করছেন, যে পুরের আগের যেই নেগেটিভ ইকুইটির অ্যাকাউন্টগুলো আছে জি জি সেগুলোকে যেন তারা সঠিকভাবে 5 বছরের মেয়াদে ম্যানেজমেন্ট করতে পারেন। বর্তমানে বিষয়গুলোর সাথে আমি মনে করি বেশিরভাগ মার্চেন্ট ব্যাংক একমত এই যে নতুন বিনিয়োগকারী যারা আসবেন তারা যেন মার্চেন্ট ব্যাংকের মার্জিন রুলটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং মার্জিন ফিনান্সটাকে প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারেন। কমিশনের সাথে আমি মনে করি তারাও একমত আছেন, ফলে দূরত্ব খুব বেশি নেই। আর আমি ডিবিএ প্রেসিডেন্টের সাথেও আমি একমত যে তিনি যেটা মনে করছেন যে এমন কোনো অ্যাব্রাপ্ট ডিসিশন নেওয়া হলে চার নেতিবাচক বাজারে পড়তে পারে। বাট আমি মনে করছি না কমিশন একেবারে রিজিড। কমিশন বিষয় নিয়ে সিরিজ অফ মিটিং করেছে, তার মানে কি তারাও বোঝার চেষ্টা করছেন যে এখান থেকে উত্তরণের পথ কি, বাজারের স্টেক হোল্ডারদের সমস্যাগুলিকে অ্যাড্রেস করে বাজার যেন বড় ধরনের বিপর্যয়ের মুখে না পড়ে, মার্জিন ঋণটা যেন বাজারকে আবার সমস্যার মধ্যে না ফেলে, সেটা আমি মনে করি তারাও তার গুরুত্ব অনুভব করছেন এবং সে কারণেই অনেকগুলো মিটিং করে তারা সমস্যার সমাধানের প্রকৃত রাস্তা খোঁজার চেষ্টা করছেন। জি, যদি ডিবিএ প্রেসিডেন্টের কথা দিয়েই বলি, তাহলে উনি বলছিলেন যে কিছু কিছু ব্যাপারে আসলে তারা এক্সিকিউশন লেভেলে দেখা যাবে যে তারা আসলে বাস্তবায়ন করতে পারবে না। যেমন বলা হয়েছে যে কোনো কোম্পানি যদি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি চলে আসে 5 দিনের মধ্যে সেটা সেল দিতে হবে, যেটা আসলে তাদের কাছে একটু বাস্তবায়ন করা কঠিন। তারপরে আরও তারা মতামত নিচ্ছেন এবং তারা বলছেন কিছু কিছু বিষয় তারা দ্বিমত যে বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। তো আপনার ক্ষেত্রে কি মনে হয় যে এটা কি আসলেই কঠিন হবে, নাকি আসলে যদি তদারকি করা যায় তাহলে আসলে ব্যাপারটা খুব একটা কঠিন নয়? না, আমি ডিবি প্রেসিডেন্টের সাথে বেশি দ্বিমত করবেন। এই জন্য একটা জিনিস হচ্ছে কি, ধরেন নিয়ন্ত্রণ সংস্থা যখন একটা আইন প্রণয়ন করবার চেষ্টা করেন, তারা খসড়া দেন, তাদের আলোচনা কিন্তু বেশিরভাগ থাকে তাত্ত্বিক। আর স্টেক হোল্ডাররা যখন কোনো কথা বলে তারা কিন্তু বাস্তবের টার্মিনালের দিকে তাকিয়ে কথা বলছেন বা বাস্তবে কি কি ইম্প্যাক্ট হবে সেটার উপর কথা বলছেন। এর সমন্বয়টা না করতে পারলে কিন্তু সমস্যা হবে। বাজারের স্টেক হোল্ডাররা বলছেন যে এই যে আপনি 2 দিন 3 দিন 5 দিনের কথাগুলো বলছেন, বাজারের চিত্র কিন্তু তা নয়। কারণ ধরুন একটি শেয়ার যখন ফোর্স সেলে পড়ে তখন সীমারেখা কিন্তু 10% পর কিন্তু সার্কিট ব্রেকার ফিল্টারে পড়ে যাচ্ছে শেয়ারটা। আপনি পরের জন্য যখন সে বুঝবে এই শেয়ারটা ফোর্স সেলে পড়বে, পরের জন্য সার্কিট ব্রেকার হবে, তখন আসলে শেয়ারটা বিক্রি করা যায় না। আর একটা শেয়ার বিক্রি করতে গিয়ে যদি প্রথমেই যে 20-30% লস করে, তাহলে তো মার্চেন্ট ব্যাংকের পুঁজি রক্ষা করার সম্ভাবনা। সেই কারণেই বলছে অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়াগুলি বাজারমুখী হতে হবে। এই যে সমন্বয় করা, শেয়ার ফোর্স সেল করা বা একটি শেয়ার এই ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে রাতারাতি সেল করে দেওয়ার বিষয়টা মুখে বলা যায়, কিন্তু বাজারে যখন আপনি কার্যকর করতে যাবেন তখন তার নেগেটিভ কিছু ইম্প্যাক্ট হতে পারে। সেটা হয়তো ডিবিটি প্রেসিডেন্ট অ্যাডজাস্ট মানে বলার চেষ্টা করেছেন। আমি মনে করি না যে কমিশন তার থেকে দূরে দূরে আছেন। কমিশনে এখন যে চেয়ারম্যান আছে তিনি অত্যন্ত বাজারমুখী এবং তিনি বাজারে আমাদের সকলের কথা শুনছেন। আমি মনে করি এই বক্তব্য তিনিও শুনছেন, তিনিও এটাকে অ্যাড্রেস করবেন। সর্বোপরি মার্জিন রুলসটাকে এমনভাবে অ্যাড্রেস করাবে যাতে মার্চেন্ট ব্যাংকগুলো স্বাভাবিক প্রক্রিয়া তাদের এই বিপদ থেকে তারা উত্তরণ পেতে পারেন এবং অবশ্যই নতুন যারা বিনিয়োগকারী তারা একটা সুষ্ঠু প্রক্রিয়ায় নতুনভাবে মার্জিন ঋণ নেবার চেষ্টা করেন। জি, যদি আরেকটা প্রশ্ন করতে চাই এই বিষয়ে কি, যে এই যে পুঁজিবাজার সংস্কার কমিটির সদস্যরা বলেছেন যে এই ধরনের দেখা যাচ্ছে যে এ ব্যাপারে যখন এই সব নিয়মাদি মেনে যখন ঋণ দেওয়া হবে তখন দেখা যাবে যে বিনিয়োগকারীরাও ভেবে চিন্তে তারা বিনিয়োগ করবেন। আরেকদিকে যেসব ব্যাংক বা যেসব ব্রোকারেজ হাউস ঋণ দিচ্ছে, ঋণদাতারাও ভেবে চিন্তে দিবে যে এই শেয়ার থেকে আসলে লাভবান হতে পারবো কিনা। এবং দেখা যাবে যে আগে যে মানুষ ফোর্স সেলে পড়তো যে ফোর্স সেলের মুখে পড়বে না এই বিষয়াদি, তো এই বিষয়ে আপনার মত কি? অবশ্যই আপনার সবগুলো কথার সাথে আমি একমত। কমিশন তো সেই কাজটাই করবার চেষ্টা করছে। কমিশন তো বিনিয়োগকারী রক্ষা করবার জন্য আইন করছে এবং পুঁজিবাজার টাস্কফোর্স কমিটিও মনে করছে যে লাগামহীন প্রক্রিয়াতে মার্জিন লোনকে ব্যবহার করা হয়েছে। 1:2, 3, 4, 5, 10 ইনফিনিট লোন দেওয়া হচ্ছে। এটা তো কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না। আমরা স্টেক হোল্ডাররা, বড় ব্রোকাররা বা মার্চেন্ট ব্যাংকে যারা আছে তারা ভয় পাচ্ছেন এটাই যে আইনটা সঠিকভাবে প্রয়োগ না করলে এই মার্জিন ঋণটার উপর বাজে ইম্প্যাক্ট হয় কিনা, এটা একটা আশঙ্কা। আর কমিশন চিন্তা করছে এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে তো মার্জিন ঋণে হাত থেকে বাজার কখনো উদ্ধার পাবে না। ফলে আমি মনে করি দুপক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কমিশন সঠিক সিদ্ধান্ত নেবে। প্রথমত বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা করতে হবে, বিনিয়োগকারীকে লাগামহীন লোন দেওয়া যাবে না। মার্চেন্ট ব্যাংক যেন লাগামহীন লোন দিতে না পারে কঠোর আইন করতে হবে। আবার লোনটা যখন মার্জিন ঋণের সীমার নিচে যাবে সেটাকে ফোর্স সেলের আওতায় আনতে হবে, দ্রুততম সময়কে অ্যাডজাস্ট করে মার্জিন ঋণটাকে অ্যাডজাস্ট করতে হবে, তাতে বিনিয়োগকারীর সুরক্ষা হয়, মার্চেন্ট ব্যাংকের সুরক্ষা হয়। এই সবগুলো আইন থেকে কিন্তু আমরা অনেক দূরে ছিলাম। আমরা আইনের পরিপালন করি বলে কিন্তু
মার্চেন্ট ব্যাংকের এই বিপর্যয় আমরা দেখতে হচ্ছে। তাই মনে করি এই সকল আইন কানুনগুলো যদি সঠিকভাবে পরিপালন করা হয়, এর থেকে উত্তরণ একটা রাস্তা তৈরি তো অবশ্যই হবে। জি, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা যে সকল এই নীতিমালা যা হোক তার ভিত্তিতে যেন বিনিয়োগকারী বান্ধব হয় শেয়ার বাজার যাতে চাঙ্গা হয় এবং কোনো বিনিয়োগকারী যাতে শেয়ার বাজার থেকে ছিটকে না পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ঢাকা পুঁজি বাজারে মার্জিন ঋণ নিয়ে এবং নতুন যে নীতিমালা আসে সেটি নিয়ে, আর সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন। অগাস্টেও প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা, বছর ব্যবধানে 1.9% বেড়ে প্রথম 30 দিনে দেশে এসেছে $222.90 কোটি। প্রবাসীদের উৎসাহিত করতে সামাজিক সুরক্ষা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। প্রতি মাসে বাড়ছে প্রবাসী আয়। ইতিবাচক ধারায় অগস্টের প্রথম 30 দিনে দেশে $222.90 কোটি রেমিটেন্স এসেছে। বছর ব্যবধানে বেড়েছে 1.9%। গত বছরের অগস্টে এসেছিল $218.70 কোটি। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও রিজার্ভ বাড়াতে প্রবাসীদের সামাজিক সুবিধা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তাদের পরিবারের কল্যাণ, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এর পাশাপাশি তারা যাতে এই যদি তাদের পরিবার এবং তিনি নিজেও যদি দেশে ফেরত আসার পরে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে চান, তাহলে তাদের জন্য সফট লোনের ব্যবস্থা করতে হবে, বিশেষ করে কম সুদে এবং সহজ শর্তে তারা যাতে ঋণ পান এবং তারা যাতে এই যে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে পারেন সেই জন্য সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে দেশে এসেছে মোট $470.70 কোটি রেমিটেন্স। আগের অর্থ বছরের একই সময়ে এই অঙ্ক ছিল $410.10 কোটি। বছর ব্যবধানে 2 মাসে প্রবাহ বেড়েছে প্রায় 14.8%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির উদ্যোগে সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণে প্ল্যাটফর্ম বাংলাদেশ রিফর্ম ওয়াচের আনুষ্ঠানিকতা চলছে। সেখানে রয়েছেন রিপোর্টার ফরহাদুর রহমান। যাচ্ছি তার কাছে। ফরহাদ, জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে নানা ধরনের খাতে সংস্কার কার্যক্রম পরিচালনা করার জন্য সরকার বেশ কিছু কমিটি গঠন করেছিল এবং সেসব কমিটি নানা ধরনের সুপারিশের মধ্যে সরকারের কাছে দিয়েছেন এবং সেসব সুপারিশে কি পরিমাণ সাধারণ মানুষের কথা উঠে এসেছে, সাধারণ মানুষের প্রত্যাশা উঠে এসেছে কিনা, বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছেন তাদের কণ্ঠস্বর উঠে এসেছে কিনা সেটি পর্যবেক্ষণ করার জন্য সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের নতুন একটি প্ল্যাটফর্ম যেটির আজকে আনুষ্ঠানিক সূচনা হচ্ছে এবং এই অনুষ্ঠানে মূলত সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে যেগুলো আসলে প্রত্যাশা ছিল। বিশেষ করে এই কার্যক্রমে সংস্কার কার্যক্রমে যে সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের উন্নয়নের বৈষম্যের ধারা অব্যাহত আছে বলে এই প্ল্যাটফর্ম প্রাথমিকভাবে তারা প্রশ্ন তুলেছেন। তারা সেখানে সরকারের ইচ্ছাশক্তি যে থাকবার কথা ছিল এবং যতখানি বাস্তবায়ন করার প্রত্যাশা ছিল কিংবা পর্যবেক্ষণে যত টাকা দরকার ছিল সেটি নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যে এই পথ চলা তাদের চলবে, সামনে নির্বাচন এবং রাজনৈতিক যে সংকট এখন চলছে সেটিকে তারা বলছেন যে বাংলাদেশের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে এবং সেটির জন্য তারা এই ওয়াচ প্ল্যাটফর্মটি করেছেন এবং এখানে কিন্তু যে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি কিন্তু বলেছেন যে এই যে সংস্কার কার্যক্রমের ব্যাঘাত এবং নানা কমিটির যে পরামর্শগুলো ছিল সেগুলো বাস্তবায়নে তাদের যে সংকট, সেখানে সরকারের ইচ্ছাশক্তির অভাব আছে কিনা, যোগ্যতার অভাব আছে কিনা কিংবা কোনো রাজনৈতিক স্বার্থ আছে কিনা সেটি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং এই ছিল এখনকার মতো এই অনুষ্ঠানের আমার কাছে থাকা সবশেষ খবর। সিপিডি আয়োজিত বাংলাদেশ রিফর্ম ওয়াচ অনুষ্ঠানের বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ। 3 মাস বন্ধ থাকার পর সবার জন্য উন্মুক্ত হলো সুন্দরবন। বিস্তারিত জানাতে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এবং পর্যটক স্পটে আছেন সহকর্মী মাহমুদ হাসান। যাচ্ছি তার কাছে। মাহমুদ, আজ 1 সেপ্টেম্বর
পূর্ব সুন্দরবনের সবকটি পর্যটক স্পট করে দেওয়া হয়েছে। তবে এই পর্যটক স্পটে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কিন্তু সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে চলে আসছে। তবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে আজ যে পহেলা দীর্ঘ 3 মাস পর যে সুন্দরবনকে উন্মুক্ত করা হয়েছে, তবে পূর্ব সুন্দরবনে প্রায় 10 থেকে 11টি স্পট রয়েছে। সেই স্পটগুলো কিন্তু এখানে নূতন সাজে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও এই অঞ্চলে যারা বন বিভাগ যারা রয়েছে, যেই বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের যে ইনচার্জ রয়েছে হাওলাদার আজাদ কবির, এছাড়াও অন্যান্য পর্যটক কেন্দ্রে যারা রয়েছে তারা কিন্তু যে যারা এখানে যারা ট্যুর যারা আসবে, যারা ভ্রমণ করতে আসবে এবং পর্যটক যারা আসবে তাদেরকে বিনোদন দেওয়ার জন্য তারা কিন্তু সেই জায়গাগুলো সুন্দর করে নূতন সাজে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও যে এখানকার যে জেলে পরিবার যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘ 3 মাস কিন্তু তারা এখানে সুন্দরবনে যেতে পারে না, মাছ আহরণ করতে পারে। তাহলে তারা কিন্তু প্রায় 12,000 থেকে 15,000 জেলে কিন্তু তারা মানবতা জীবনযাপন করেছিল এবং এই ট্যুরের সাথে যারা জড়িত তারাও কিন্তু অনেক কষ্টে তাদের দিন অতিবাহিত করেছে। তারপরও তারা যথারীতি জানিয়েছে যে বনদস্যুদের তৎপরতা এবং প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক যে অস্থিরতার মধ্যেও তারা কিন্তু সুন্দরবনে বিভিন্ন দিক থেকে আসছে এবং সেভাবেই কিন্তু পর্যটক স্পটে যারা রয়েছে তারা কিন্তু সেভাবে সাজিয়ে রেখেছে। এই দেশ বিদেশি যে পর্যটক যারা আসবে তাদের আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছে বন বিভাগের পক্ষ থেকে। তবে তারা জানিয়েছে যে এটাকে পরিবেশ বান্ধব রাখতে কোন রকম কোনো প্লাস্টিক বা কোনো বর্জ্য অথবা পলিথিন কোনো বর্জ্য এখানে ব্যবহার করা যাবে না, সেজন্য কিন্তু সবাইকে তাগিদ দেওয়া হয়েছে। তবে এই ছিল আমার কাছে সুন্দরবনের করমজলে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এবং পর্যটক স্পট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সুন্দরবন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ হাসান। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। দেখছেন এই সময়ের বাণিজ্য। পায়রা নদীর অব্যাহত ভাঙনে বিলীনের পথে পটুয়াখালী সদর উপজেলার চাঁদখালী গ্রাম। গেল 1 বছরে এলাকায় 5 একরের বেশি ফসলি জমি, শতাধিক ঘরবাড়ি, একটি আবাসন প্রকল্প ও বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়েছে। কোনো সাহায্য নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য এবং সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ। পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে ভাঙন বেড়েছে পটুয়াখালীর পায়রা নদীতে। সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী গ্রাম এখন বিলীনের পথে। গত 1 বছরে ওই এলাকার 5 একরের বেশি ফসলি জমি, শতাধিক ঘরবাড়ি, একটি আবাসন প্রকল্প এবং বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়েছে। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। এলাকাবাসী বলছেন অস্থায়ী বাঁধ কোনো কাজে আসছে না, এজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। সব ভাঙতে ভাঙতে এখন যাইয়া এই মানুষের উপরে দেয়া বাড়ি যাইয়ে থাকে, জায়গা নাই, জমি নেই, সব আমাকে ঘর দুয়ার সব খাই ফেলাইছে। আমার বয়সে 5 বার ঘর ভাঙ্গি, এখন আমরা থাকার আর কোনো জায়গা নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে অস্থায়ী বাঁধ মেরামতের পাশাপাশি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যখন সমীক্ষা প্রকল্পে আমরা প্রতিবেদনটা পাবো তখন তাদের সুপারিশের আলোকে আমরা নতুন ডিপিপি প্রণয়ন করব। প্রকল্প অনুমোদন হলে ওখানে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে এবং তখন ভাঙন আশা করি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। পটুয়াখালীতে মোট 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 22 কিলোমিটার এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত 6 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। বাণিজ্য। মৌ চাষের উন্নয়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মধু বিষয়কে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। পিসিকের উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে শুরু হওয়া 5 দিনব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও কর্মসংস্থান বিবেচনায় এই তাগিদ দেয় তিনি। এবারের মেলায় সারা দেশের 30 জন মধু উৎপাদক এবং চাষি অংশ নিয়েছেন। 2018 সালে 2600 টাকা নিয়ে শুরু করেছিলেন মধুর ব্যবসা। 7 বছর পর এখন প্রতি মাসে 50 থেকে 60 লাখ টাকার মধু বিক্রি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করা হাফিজুর রহমান ময়না। মধুটা এমন একটা পণ্য যেটা কিন্তু সরাসরি আল্লাহ প্রদত্ত একটা নিয়ামতের জায়গা, তো এখানে তো অবশ্যই নিয়ামতটা বাড়বে এবং এইটা নিয়ে যদি আমরা সততার সাথে কাজ করি, আমরা অবশ্যই যে যেখান থেকে কাজ করুক অবশ্যই লাভের মুখ দেখবে।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আয়োজিত মধুমেলায় হাফিজুরের মতো আর অনেকেই অংশ নিয়েছেন। মেলায় সুন্দরবনের মধুর পাশাপাশি বিভিন্ন প্রকল্পে চাষ হওয়া সরিষা, লিচু ও নানা ফুলের মধু নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। মেলায় তো আসি আমরা মেনত প্রচারের জন্য। এখন খামারের অংশ অনেক বেশি, এখন কর্মচারী পাওয়া যায় না। এক ছাদের নিচে বিভিন্ন জাতের মধু পেয়ে খুশি মেলায় আসা দর্শনার্থীরাও। যেটা চাকের মধু ওইটা একটু পাতলা হয়, ওটার উপরে ফেনা হয়, মানে ওটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। মধুর মধ্যে কোনো 99% নাই, মধু হতে হবে 100% গ্যারান্টি। মেলা উপলক্ষে বিসিক আয়োজিত সেমিনারে মৌ চাষ উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে মধু বিষয়কে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। মোস্ট অফ দি কেসেস মধু আর মধু নেই। মধুতে বলা আছে 21%-এর বেশি যদি জলীয় বাষ্পীয় জাতীয় জিনিস থাকে ওটাকে প্রসেস করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় মধুর চাষ, মধুর ব্যবহার, মধুর গুণাগুণ এগুলো ইনক্লুড করতে পারি। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এগুলো করলে আমরা এই চিনি, গুড় এগুলো থেকে সরে আসতে পারবো। রোববার শুরু হওয়া মধু মেলা চলবে 4 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিকাশ ও বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞান চিন্তার আয়োজনে শুরু হচ্ছে বিকাশ বিজ্ঞান চিন্তা বিজ্ঞান উৎসবের তৃতীয় আসর। রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজনের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ঢাকার প্রায় 120টিরও বেশি স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা দলগতভাবে 150টিরও বেশি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে। এর মধ্যে 17টি প্রকল্পকে পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও শিক্ষক। বিকাশ ঘটে এই জন্য অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সবাইকে। বিশ্ববাজারে নিম্নমুখী শিল্পপণ্য বিটুমিন ও পলিইথিনের দাম, তবে ঊর্ধ্বমুখী রয়েছে টিন, অ্যালুমিনিয়ামের দাম। অন্তরাশনের প্রতিবেদনে দেখে নেব শিল্পপণ্যের বাজার পরিস্থিতি। সড়ক সহ টেকসই অবকাঠামো নির্মাণে দরকার হয় বিটুমিনের। সেই বিটুমিনের দাম বিশ্ববাজারে রয়েছে নিম্নমুখী। সোমবার সকালে প্রতি মেট্রিক টন বেচাকেনা হয়েছে $489.29। এক মাসের ব্যবধানে কমেছে 1.16%। দাম কমেছে আরেক শিল্পপণ্য পলিইথিলিনেরও। এক মাসের ব্যবধানে 1.5% দাম কমে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $1022.47। এদিকে মাস ব্যবধানে 0.5% দাম বেড়েছে অ্যালুমিনিয়ামের। প্রতি টন বর্তমানে বিক্রি হচ্ছে $2620.15। ঊর্ধ্বমুখী টিনের দামও এক মাসের তুলনায় 3.29% বেড়ে প্রতি টন টিন বিক্রি হচ্ছে $34,802। তবে শিল্পপণ্যের বিশ্ববাজারে অপরিবর্তিত রয়েছে কোবাল্টের দাম। অন্তরা সেন, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে সরকারের সর্বোচ্চ নীতিগত অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। আগামী কয়েক বছরের মধ্যে প্রতিটি সেক্টরে এআই প্রয়োগের মাধ্যমে প্রযুক্তিগত বিপ্লব ঘটাতে চায় দেশটি। তবে দেশটির এআই সম্পর্কিত বাণিজ্যে মার্কিন শুল্ক নীতিই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আলোচনার শীর্ষে। গবেষণা ও প্রয়োগের দিক থেকে এরই মধ্যেই শীর্ষ দেশগুলোর তালিকায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের মধ্যে এআই ও উদ্ভাবনী 30টি প্রধান প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটি। হিউম্যানয়েড রোবট, এআই চিপ, অটোমোবাইল, ড্রোন, কে বিউটি, কে ফুড সহ নানা খাতকে রূপান্তরিত করবে প্রকল্প। বিশেষ করে শ্রমিক সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে এমন সময়ে মার্কিন শুল্ক নীতি দক্ষিণ কোরিয়ার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে এর প্রভাব রফতানি খাতেও পড়তে পারে, ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে। প্রেসিডেন্ট লি জে-মিয়ং ঘোষণা দিয়েছেন এআই হবে দেশটির টপ পলিসি প্রায়োরিটি বা শীর্ষ নীতিগত অগ্রাধিকার। এরই অংশ হিসেবে সরকার এআই ইনোভেশন প্রকল্পে $524.2 বিলিয়ন বিনিয়োগ করেছে, যা দক্ষিণ কোরিয়ার প্রযুক্তির ইতিহাসে সবচেয়ে বড় বরাদ্দ। বিশ্ব প্রযুক্তিতে এখন দক্ষিণ কোরিয়ার ভীষণ মিশন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। 2030 সালের মধ্যে 10 লাখ এআই বিশেষজ্ঞ তৈরি করা, এআই প্রযুক্তিকে উৎপাদনশীলতা বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে বিশ্বের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি
অর্থনৈতিক মেরুদণ্ড আরও শক্তিশালী করাই হচ্ছে মূল লক্ষ্য। তবে এদিকে বর্তমানে এআই এর বাণিজ্যিক রূপরেখার স্বপ্ন বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পুঁজিবাজার চাঙ্গা করতে মার্জিন ঋণের শর্তে বড় পরিবর্তন আনছে বিএসইসি। নিশ্চিত হবে বিনিয়োগকারীদের সুরক্ষা, মত বিশেষজ্ঞের। নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা ডিবিএর। রেমিটেন্সের পালে হাওয়া, অগাস্টের 30 দিনে এসেছে $223 কোটি প্রবাসী আয়। বছর ব্যবধানে বেড়েছে 1.9%। প্রবাসীদের সুবিধা বাড়ানোর তাগিদ। এবং 3 মাস বন্ধ থাকার পর সবার জন্য উন্মুক্ত হলো সুন্দরবন। সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছেন জেলে বনজীবীরা। পরিবেশ রক্ষা, নিরাপত্তা জোরদারে নানা পরিকল্পনা। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।